সকলকে আবারও স্বাগত আমার চ্যানেলে। তো আজকে আমরা নতুন যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয়। আগের ভিডিওগুলোতে আমি তার অক্ষে অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করে ফেলেছি। আজকে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকে নির্ণয় করব। আর কারো যদি তড়িৎ দ্বিমেরু সম্পর্কে কোনো সংশয় বা ডাউট থেকে থাকে তাহলে তোমরা আমার আগের ভিডিওটি দেখে নাও। তো চলো শুরু করি। আমি একটা তড়িৎ দ্বিমেরু তৈরি করে নিচ্ছি, -q আর +q। ঠিক আছে, এই দুটো পরস্পর থেকে কত দূরত্বে আছে? আমি ধরে নিলাম এই দুটো পরস্পর থেকে আছে 12 দূরত্বে। এই দুটো পরস্পর থেকে কত দূরত্বে আছে? 12 দূরত্বে। ঠিক আছে, আর এদের লম্ব সমদ্বিখণ্ডক মানে এই যে এটা লম্ব সমদ্বিখণ্ডক মনে করলাম পি। এই পি বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এর জন্য আমাদের কি করতে হবে সেটা ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ আমাদের নির্ণয় করতে গেলে প্রথমে ওই বিন্দুতে আমাদেরকে কি রাখতে হয়? একটা একক ধনাত্মক বিন্দু আধান। ঠিক আছে, এটা তোমরা আগে থেকেই জানো। তাহলে আমি যদি এখানে একটা পজিটিভ আধান রেখে দিই, তাহলে ধাপে ধাপে আমরা যদি দেখি যে -q এই পজিটিভকে কি করবে? তার দিকে আকর্ষণ করবে। ঠিক আছে, এটাকে মনে করো আমি E1 নাম দিলাম। আর +q পজিটিভ আধানটাকে কি করবে? সেটাকে বিকর্ষণ করবে, তার অক্ষরেখা বরাবর এইভাবে করে বিকর্ষণ করবে। আর এই তার দিক বরাবর আকর্ষণ করবে। এটাকে মনে করো আমি E2 নাম দিয়ে দিলাম। ঠিক আছে, তো তাহলে এই আধানটা কোথায় যাবে? একজন এদিকে টানছে, একজন এদিকে ঠেলছে। তাহলে ও কি যাবে? ওর মিডিল বিন্দু বরাবর, কারণ এই দুটো ভেক্টর রাশি, এর ভেক্টর যোগফলের দিকে যাবে। তাহলে এর ভেক্টর যোগফল যদি আমরা দেখি, তাহলে সেটা কোনটা হবে? এটা হবে এদের ভেক্টর যোগফলের অভিমুখ। ঠিক আছে, আচ্ছা আমি ধরে নিলাম যে এই অ্যাঙ্গেলটা থিটা। ঠিক আছে, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে দেখো এটা আর এটা সমান্তরাল, আর তোমার এটা ভেদক, তাহলে এটা থিটা হলে এটা থিটা হবে। ঠিক আছে, তাহলে দেখো এই এই E1 এর দুটো উপাংশ তোমরা লক্ষ্য করো, একটা এটা উপাংশ, একটা এটা উপাংশ। তাহলে এই দিকের উপাংশটা কি হবে? যেদিকে থিটা থাকে সেদিকে cos উপাংশ পাই, তাহলে E1 cos থিটা, আর এইদিকে কি পাবে? E2 sin থিটা। ঠিক আছে, সিমিলারলি তোমরা দেখো যে আমার যদি এইটা থিটা হয় তাহলে এক্ষেত্রে কিন্তু এইটা থিটা হবে। ঠিক আছে, তাহলে যদি এটা থিটা হয় তাহলে তোমরা দেখো এই দিকটাতে ও কোন উপাংশ পাবে? এই U2 এরও দুটো উপাংশ দেখো। E2 এর কিভাবে দুটো উপাংশ? একটা তোমার দেখো এই যে এটা যদি E2 হয় তাহলে এটা একটা উপাংশ আর এইটা একটা উপাংশ। ঠিক আছে, তাহলে এই দিকের উপাংশটা কি পাবে? E2 এর যেহেতু উপাংশ, তাহলে E2 cos থিটা, আর এই দিকের উপাংশ পাবে E2 sin থিটা। বোঝা গেল? এবার দেখো এইটা এই দিকে দুটো উপাংশ আছে, E1 cos থিটা, E2 sin থিটা। এটা এই দুটো যেহেতু একই দিকে আছে তাহলে এই দুটো কি হবে? যোগ হবে। আর দেখো এটা আর এটা বিপরীত অভিমুখী, সুতরাং এই দুটো বিয়োগ হবে ভেক্টর উপাংশ অনুযায়ী। ঠিক আছে, তো এবার আমরা একটা জিনিস দেখি যে আমরা এই ডিস্টেন্সটাকে যদি লম্ব সমদ্বিখণ্ডক থেকে যে ডিস্টেন্সটা, এইটাকে আমরা বলে দিলাম r। ঠিক আছে, তাহলে আমাদের এই ডিস্টেন্সটা কি হবে? তুমি দেখো এই টোটালটা যদি 12 হয় তাহলে এইটুকু কি হবে? l, আর আমাদের এইটুকু হবে l। ঠিক আছে, তাহলে এটা l আর এটা হচ্ছে r, এইটুকু l, এটা হচ্ছে r। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এইটা কি হবে? √r² + l², মানে অতিভুজ ইকুয়াল টু কি হয়? √of লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেম তোমার এটা হবে, কারণ এইটা হচ্ছে r আর এইটা হচ্ছে l। তাহলে এটাও কি হবে? √of r² + l²। বুঝা গেল আশা করি? আচ্ছা, এবার আমি কি করব? এটা সম্পর্কে যা যা লেখার মতো দেখো ধরি। কেউ যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই বলবে, কমেন্টে জানাবে। ধরি -q ও +q দুটি বিন্দু আধান পরস্পর থেকে 12 দূরত্বে রেখে একটি
দ্বিমেরু তৈরি করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, যার দ্বিমেরু ভ্রামক হবে, কত হবে তোমরা জানো, দ্বিমেরু ভ্রামক P = Q × 12 হয়। মানে হচ্ছে যে কোনো একটা আধান আর তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে বলা হয় তার দ্বিমেরু ভ্রামক। এগুলো তোমরা কিন্তু আগের ভিডিওটা অলরেডি জানো। তো যারা যারা দেখোনি আমার আগের ভিডিও তারা অবশ্যই দেখে নাও। এই লম্ব সমদ্বিখণ্ডক দ্বিমেরুটার একটা লম্ব সমদ্বিখণ্ডক নিয়েছি P বিন্দু। এবার দেখো আমরা কি করতে পারি, দ্বিমেরুটির সমদ্বিখণ্ডকে একটি বিন্দু P নেওয়া হলো। ঠিক আছে, লম্ব সমদ্বিখণ্ডকটার দ্বিমেরুটির লম্ব সমদ্বিখণ্ডকে একটা বিন্দু P নিয়েছি। ঠিক আছে, এই P বিন্দুতে -Q আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E1 ও -Q আধানের জন্য E2 ধরা হলো। ঠিক আছে, এটা আমি ধরে নিলাম। ভালো, এবার দেখো E1 E2 এর দুটো উপাংশ আমরা পেয়ে গেছি। এই দুটো উপাংশের কথা এখানে আমি লিখব, যে চিত্র থেকে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে, যে E1 ও E2 এর cos উপাংশ দুটি একই অভিমুখী। এবং সাইন উপাংশ দুটি বিপরীত অভিমুখী। আমরা কিন্তু এটা এখান থেকে দেখতে পেলাম যে আমাদের cos উপাংশ দুটো কি একই অভিমুখী, E1 cos θ E2 cos θ একই অভিমুখী, কিন্তু E2 sin θ E1 sin θ আর E2 sin θ কি আলাদা অভিমুখী। ঠিক আছে, ডিফারেন্ট অভিমুখী। ওকে, তাহলে কি করব, ওই দুটোকে বিয়োগ করতে হবে, এটাকে যোগ করতে হবে, আমরা বুঝে গেলাম। এবার নেক্সট আমরা কি লিখতে পারি, যে অতএব E1 কি হবে, E1 আমরা কি জানি, যে 1/4πε0 Q ডিভাইড বাই R। তো এখানে Q ডিভাইড বাই R মানে কি, যে তুমি যে বিন্দু নেবে সেই বিন্দু থেকে যে বিন্দুতে বের করছো তার ডিস্টেন্স, আর সেই ডিস্টেন্সটা কত, এইটুকু আমরা দেখেছি, যে √R² + L², কিছুক্ষণ আগে আমি বললাম। আচ্ছা, তাহলে আমি এখানে কি লিখতে পারি, √R² + L² তার হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা, এটা 1 নং। আর E2 আবার কি হবে, E2 হচ্ছে 1/4πε0 কি হবে, Q ডিভাইড বাই √R² + L² তার হোল স্কয়ার। একই হলো, কেন, কারণ এই যে ডিস্টেন্সটা দুটোরই কিন্তু সেম, দেখো দুটোরই সেম, তার মানে আমাদের ওটাই হলো। এবার দেখো আমি যেহেতু বলে দিয়েছি যে সাইন উপাংশগুলো একে অপরকে ক্যান্সেল আউট করবে আর কস উপাংশগুলি কি করবে, যোগ হবে। তাহলে অতএব মোট ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে, E =
E1 প্লাস E2 ভেক্টর। আর এটা করে আমরা যেটা দেখলাম যে এদের cos উপাংশগুলো যোগ হচ্ছে, তাহলে দেখো এখানে E1 আর E2 কিন্তু সমান, কারণ দুটো একই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি যে E1 E2 যেহেতু সমান, তাহলে এর ভ্যালু কত এটা, তাহলে আমি কি করতে পারি 1/4πε0, ঠিক আছে। আর যেহেতু শুধুমাত্র আমার কোন উপাংশগুলো যোগ হবে, আমার cos উপাংশগুলো যোগ হবে, আর sin উপাংশগুলো কি করেছে একে অপরকে ক্যান্সেল করেছে, তাহলে আমার q ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার cos থিটা, আর এরকম দুটো হবে, তাহলে আমি কি করতে পারি ইন্টু 2, ঠিক আছে, কারণ দুটো তো একই, সেই কারণে আমি এটা করে দিলাম। ওকে, এবার নেক্সট দেখো, আর cos sin উপাংশগুলো কি একে অপরকে ক্যান্সেল করবে কিনা, মানে আমাকে sin উপাংশগুলো বিয়োগ করতে হবে, আর E1 E2 যেহেতু সমান, তাহলে কি হবে দুটো বিয়োগ হয়ে গেল, বিয়োগ হয়ে 0 হয়ে গেল, ঠিক আছে। আমি জাস্ট এখানে কি করলাম cos উপাংশগুলো যোগ করলাম। আচ্ছা, এবার নেক্সট তাহলে কি হবে দেখো, E is equal to 2q 2 into 1/4πε0 q ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, আর থাকলো তোমার cos থিটা। এই cos থিটার ভ্যালু আমাকে বের করতে হবে, ঠিক আছে। কোথা থেকে, আমরা এই যে ত্রিভুজটা থেকে বের করব, ঠিক আছে। এটার আমি নাম দিয়ে দিলাম এ, এটার নাম আমি দিয়ে দিলাম বি, আর এটার নাম ও, ঠিক আছে। তো পি এ ও থেকে, পি এ ও থেকে আমি cos থিটার মান যদি বের করি, আমি এখানে বের করে দেখাচ্ছি। cos থিটা ইজ ইকুয়াল টু কি হয়, cos থিটা হয় আমার ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। দেখো এটার সাপেক্ষে এটা ভূমি, আর এটা আমার অতিভুজ, ঠিক আছে। এইটার মান কত, এইটার মান এল, আমি আগেই বলেছি, তাহলে এল ডিভাইড বাই অতিভুজ আমার এটা, তাহলে কি হবে √আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, বুঝা গেল। তাহলে ত্রিভুজ এ পি ও থেকে, যেহেতু এখানে দেখা যাবে না ওই জন্য আমি লিখে দিলাম, ত্রিভুজ এ পি ও থেকে আমরা পাই cos থিটা ইজ ইকুয়াল টু, দেখলাম এল √আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, ঠিক আছে। এবার এই যে মানটা cos থিটার মানটা আমি এখানে বসিয়ে দেবো, তাহলে আমি আলটিমেটলি কি পাবো, এর মানটা ইজ ইকুয়াল টু 1/4πε0, আর সামনে একটা 2 তো আছে, 2 রেখে দিলাম, q ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, আর কি থাকলো এল ডিভাইড বাই √আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, ঠিক আছে, বুঝা গেল আশা করি। এবার নেক্সট লাইন আমি কি করতে পারি দেখো, ইজ ইকুয়াল টু 1/4πε0 2ql ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। দেখো এর মাথাতে 1 আছে, আর এটা রুট মানে হাফ আছে, তাহলে 1 প্লাস হাফ হয়ে যাবে। দেখো এটার ভ্যালু কি হবে, এটা হচ্ছে আমাদের প্রথমেই আমি বলে রেখেছি, এই যে দেখো p = q × 12, তার মানে 2ql, যেটা এটাকে আমি p বসাতে পারি তড়িৎ দ্বিমেরু, e is equal to 1/4πε0 p ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, ঠিক আছে। কেন 3/2, এই যে তোমরা এখানে দেখো যে 1 প্লাস হাফ নিলে কি হয় 3/2, আর 2ql মানে হচ্ছে আমাদের, ঠিক আছে, হয়ে গেল। এবার এটা হয়ে গেল, এবার আমি এখানে কেস 1 করে জাস্ট লিখে দেবো যে কেস 1 আমি কি লিখতে পারি, যে যখন আর গ্রেটার দেন এল, কেন, কারণ এলটা হচ্ছে দুটো আধানের মধ্যে ডিস্টেন্স, এটা আর এর তুলনায় অতি ক্ষুদ্র, ওই জন্য আমরা এটাকে নেগলেক্ট করতে পারি। তাহলে ই ইকুয়াল টু কি হবে 1/4πε0 p ডিভাইড বাই আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটা গেল। তাহলে আমি ই এর ভ্যালু কত পেলাম 1/4πε0 p ডিভাইড বাই আর কি, ঠিক আছে। এটাই হয়ে গেল আমার লম্ব সমদ্বিখণ্ডকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। ওকে, আচ্ছা, এখান থেকে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, যে আমরা যখন অক্ষে বের করেছিলাম
ঠিক আছে, সেটা ছিল 1/4πε0 2p/r³। তোমরা এটা দেখবে আমার আগের ভিডিওতে। তো এটাতে তার জাস্ট অর্ধেক হয়ে গেল, দেখো এটা এখানে দ্বিগুণ, এখানে জাস্ট একগুণ। কেন? কারণ এখানকার একটা পুরোপুরি অংশ ক্যান্সেল হয়ে গেছে, মানে অর্ধেকটা টার্ম এর ক্যান্সেল হয়ে গেছে। দেখো এটা আউট হয়ে গেল, অর্ধেকটা আমি পেয়েছি, ওই জন্য এর ভ্যালুটা অর্ধেকই আসলো। ঠিক আছে, আশা করি চলে বোঝা যাচ্ছি হয়েছে। আমাদের নেক্সট টপিকে। আর আমাদের নেক্সট টপিক হচ্ছে কি, দেখো আমাদের নেক্সট টপিক হচ্ছে তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানে অবস্থিত তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয়। ঠিক আছে, যে কোনো বিন্দুতে আমরা এর মান নির্ণয় করবো এবার। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের একটা তড়িৎ দ্বিমেরু আঁকতে হবে। তো তড়িৎ দ্বিমেরুটা আমি আঁকছি, দেখো যে -q + q, দুটি বিন্দু আধানকে পরস্পর থেকে ক্ষুদ্র দূরত্ব, মনে করো যে আমি 12 দূরত্বে রেখে দিলাম। ঠিক আছে, রেখে আমি একটা তড়িৎ দ্বিমেরু তৈরি করলাম। আর এর যে কোনো অবস্থান আমি পি নিলাম, সেই পি বিন্দুতে, এটা হচ্ছে আমার 12 ডিস্টেন্স, আমি পি বিন্দুতে আমি ই এর ভ্যালুটা বের করতে চাচ্ছি। ঠিক আছে, আর দেখো এটা হচ্ছে আমার পি, তড়িৎ দ্বিমেরুর অভিমুখ কি হয়, নেগেটিভ টু পজিটিভ। তাহলে এই হচ্ছে আমার পি ভেক্টর। ঠিক আছে, এই পি ভেক্টরের সঙ্গে ই ভেক্টরটা আমার থিটা কোণে আনতে, এই ই এর দুটো উপাংশ আমি দেখতে পাচ্ছি। কি একটা এই বরাবর উপাংশ, সেটা হচ্ছে ই cos থিটা, যেদিকে থিটা হয় সেটা cos থিটা হয়। আর আরেকটা উপাংশ এটা, সেটা হচ্ছে ই sin থিটা। বুঝা গেল আশা করি? আচ্ছা, এবার দেখো তাহলে আমি এর জন্য কিছু জিনিস লিখতে হবে। সেটা হচ্ছে, দেখো ধরি +q ও -q দুটি বিন্দু আধানকে পরস্পর থেকে 12 দূরত্বে রেখে একটি তড়িৎ দ্বিমেরু তৈরি করা হলো। ঠিক আছে, যার তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি হবে? যার তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি হবে বলতো? P = q × 12, একটু আগে আমি দেখালাম। ঠিক আছে, যে কোনো একটি আধান এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে বলা হয় দ্বিমেরু ভ্রামক। আচ্ছা, এবার দেখো আমাদের যেহেতু দুটো উপাংশের যোগফল হচ্ছে এখানে ই, সুতরাং আমি কি করতে পারি, যে আমি ই এর মানটা, এটা তো অক্ষ বরাবর ই, কি না? ঠিক আছে, তো ই এর মানটা তো আমরা জানি, অক্ষে যে ই, দেখো যে তড়িৎ দ্বিমেরুর তড়িৎ দ্বিমেরু অক্ষের কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হবে ই অক্ষ, নিচে আমি অক্ষ লিখে দিলাম, কি হয় 1/4πε0 2p/r³, হয়তো। আচ্ছা, এবার লম্ব সমদ্বিখণ্ডকে কি হয়? তড়িৎ প্রাবল্য ও লম্ব সমদ্বিখণ্ডকে কি হবে? ই লম্ব সমদ্বিখণ্ডক। ঠিক আছে, এবার 1/4πε0 p/r³, এটা এখনই লেখা হলো। এবার দেখো আমরা যদি একটা জিনিস লক্ষ্য করছি, যে ই এর ভ্যালুটা অ্যাকচুয়ালি ই sin থিটা আর ই cos থিটা, এদের যোগফলেই তো উৎপন্ন হয়েছে, তাই কি না? এইটাকে আমি ই1 নাম দিয়ে দিচ্ছি, এই অক্ষটাকে আমি ই1 নাম দিয়ে দিচ্ছি আমার সুবিধার জন্য, আর লম্ব সমদ্বিখণ্ডকটাকে ই2 নাম দিয়ে দিচ্ছি। তাহলে মোট ই কি হবে? মোট ই আমাদের যেটা হবে, মোট ই কি হবে দেখো, তাহলে মোট ই যেটা হবে ই1 ভেক্টর প্লাস ই2 ভেক্টরের যোগফলটা হবে, তাই তো? আচ্ছা, এবার দেখো এদের কস, মানে অক্ষের কস আর হচ্ছে লম্ব দ্বিখণ্ডকের সাইন, এই দুটোকে যোগ করে তো আমরা তাই পাবো, কি না? আচ্ছা, এবার এইটাকে যদি আমি ভেক্টরিক্যালি ভাঙি, তাহলে কি হবে? ই1 স্কয়ার প্লাস ই2 স্কয়ার প্লাস 2e1 e2 cos থিটা, তাই তো? এবার ই1 এর ভ্যালু বসাও। ই1 এর ভ্যালু হচ্ছে, ই1 এর ভ্যালু
অ্যাকচুয়ালি ই অক্ষ, তাহলে E1 আমার কি হচ্ছে, ই অক্ষ ইন্টু cos থিটা, আর E2 কি হচ্ছে, ই লম্ব সমদ্বিখণ্ডক sin থিটা। ঠিক আছে, এই যে পুরোটাকে আমি কিন্তু E1 বলছি, আর এই পুরোটাকে আমি কিন্তু E2 বলছি, মানে এই যে এই পুরোটাকে। তাহলে ই এর ভ্যালু কি, ই এর ভ্যালু হচ্ছে এটা। ঠিক আছে, এই যে এই ইটার ভ্যালু কত, এই ইটার ভ্যালু হচ্ছে এটা 1/4/epsilon আর 2p ডিভাইড বাই r কিউব। আর এই ইটার ভ্যালু এটা, এটা তো লম্ব সমদ্বিখণ্ডকে, সুতরাং ওই ই এর ভ্যালুটা হবে 1/4/epsilon আর p ডিভাইড বাই r কিউব। ঠিক আছে, এবার দেখো এই যে এই ই এর সঙ্গে cos থিটা হবে, তারপরে তো এই পুরোটা আসছে, তাহলে এই পুরোটাকে আমি বলে দিলাম E1, আর এই পুরোটাকে আমি বলে দিলাম E2। তাহলে E1 কি, ই অক্ষ cos থিটা, আর এই E2 কি, ই লম্ব sin থিটা। ঠিক আছে, তাহলে এবার আমি এর ভ্যালুগুলো বসাচ্ছি। তাহলে E1 এর ভ্যালু কি হবে, ই অক্ষের ভ্যালু কোনটা, এটা, তাহলে 1/4πε0 2p ডিভাইড বাই r কিউব, আর এর সঙ্গে কি cos থিটা আছে, তার আবার হোল স্কয়ার। ঠিক আছে, প্লাস এবার E2 মানে এটা, তার মানে কি হবে, এই যে এটা ই লম্ব, তাহলে 1/4πε0 p ডিভাইড বাই r কিউব, আর এর সঙ্গে আবার আছে sin থিটা, তার হোল স্কয়ার। তারপর নেক্সট 2 E1 E2, E1 এর ভ্যালু কি, এই যে এটা, তাহলে কি হবে 1/4πε0 2p ডিভাইড বাই r কিউব cos থিটা ইনটু, জায়গা হচ্ছে না তো এখানে লিখে দিচ্ছি, ইনটু কি হবে, এবার E2 এর ভ্যালু বসাও 1/4πε0 p ডিভাইড বাই r কিউব, কি হবে sin থিটা। ঠিক আছে, আবার এর সঙ্গে আছে cos থিটা। আচ্ছা, এবার আমি কি দেখতে পাচ্ছি, যেহেতু এটার হোল স্কয়ার আছে, তাহলে 1/4πε0 p, অ্যাকচুয়ালি 2p আছে এখানে, তো p ডিভাইড বাই r কিউব cos থিটা, 1/4πε0 p ডিভাইড বাই r কিউব, 1/4πε0 p ডিভাইড বাই r কিউব, 1/4πε0 p ডিভাইড বাই r কিউব। তার মানে এই যে হোল স্কয়ার এই দুটো মিলে, এইটা আর এইটা মিলে এটাও তো স্কয়ার হয়ে গেল। তার মানে এই পুরোটা থেকে আমার একটা জিনিস কমন যাচ্ছে, 1/4πε0 p ডিভাইড বাই r কিউব। বাকিগুলো তখন লিখে দেবো। ই ইকুয়াল টু কি হবে, দেখো আমি রুটের বাইরে করে নিচ্ছি, তো স্কয়ার আর রুট উঠে যাবে। তাহলে আমাদের কি ছিল ওখানে, দেখো আমাদের যেটা কমন যাচ্ছে সেটা হচ্ছে এই পার্টটুকু। ঠিক আছে, আর রুট আর এই যে স্কয়ার সেটা উঠে যাবে। তাহলে 1/4πε0 p ডিভাইড বাই r কিউব, দেখো 1/4πε0 p ডিভাইড বাই r কিউব, তারপরে রুট। এবার কোনটাতে কি বেঁচে থাকছে সেটা হলে দেখে দেখে বসাবো। তাহলে দেখো এখানে কি বেঁচে থাকছে, 1/4πε0 p ডিভাইড বাই r কিউব তো কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে 2 cos থিটা, আর তার আবার স্কয়ার, যেহেতু রুটের ভিতরে থাকছে এটা, এটাতে থাকছে sin স্কয়ার থিটা। তাহলে আমি কি কি পেলাম, দেখো 2 cos থিটা তার স্কয়ার প্লাস sin থিটা তার স্কয়ার প্লাস 2, কি থাকছে দেখো 2, দেখো এই যে এই 2টা থেকে গেল, আর এখানকার আরেকটা 2 থাকবে। ঠিক আছে, আর কি থাকলো, cos আর cos মিলে cos স্কয়ার থিটা sin থিটা। তার মানে আমার যেটা থাকলো এখানে 2 into 2 cos স্কয়ার থিটা sin থিটা। ঠিক আছে, তাহলে নেক্সট লাইন কি হবে, দেখো 1/4πε0 p ডিভাইড বাই r, তাহলে এটা কি থাকলো 4 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। আচ্ছা, এই পার্টটুকু না জিরো হয়ে যাবে। ঠিক আছে, সেই কারণে আমি কি করলাম, ওটাকে নেগলেক্ট করে দিলাম। আচ্ছা, এই পার্টটার মানটা ভ্যালুটা ছোট হয়, এজন্য এটাকে নেগলেক্ট করা হবে। তাহলে নেক্সট দেখো 1/4πε0 p ডিভাইড বাই r কিউব, তাহলে এটাকে আমি করছি 3 cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। বুঝে গেল? নেক্সট আমি কি করতে পারি, দেখো এখানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1 হয়ে যায়। তাহলে নেক্সট আমার আলটিমেটলি থাকলো কি 1/4πε0 p ডিভাইড বাই r কিউব, এই তো ধরো 3 cos স্কয়ার থিটা
প্লাস 1। তাহলে এটাই হয়ে গেল আমাদের যে কোনো অবস্থানের জন্য। এবার এখান থেকে আমরা যে কোনো জায়গায় যেতে পারি। দেখো এই যে থিটাটার মান, আমি যদি থিটাটার মান 0 বসাই, ঠিক আছে, তাহলে কোথায় থিটার মান যদি মানে এরকম ছিল কি না, মাইনাস কিউ প্লাস কিউ, আর এইটা তো আমার থিটা ছিল। এবার আমার থিটা 0 মানে কি এখানে, মানে অক্ষে চলে আসলো। তাহলে অক্ষে কি হচ্ছে দেখি, থিটার মান যদি 0 বসাও তাহলে এটা 0 করো, তাহলে ই ইকুয়াল টু কি পাবে, 1/4πε0 p ডিভাইড বাই আর কিউ রুট ওভার 3 cos 0 তো 1 হয়ে যায় প্লাস 1। তাহলে কি হয়ে গেল 1/4πε0 p ডিভাইড বাই আর কিউ। তাহলে 3 আর 4 4 এর স্কয়ার 2। তার মানে এটাই ছিল, এসছিল আমাদের অক্ষে। আর যদি থিটার মান আমি 90 বসাই, থিটার মান 90 মানে এরকম, মানে এটা হয়ে গেল তোমার লম্ব সমদ্বিখণ্ডকে। তো দেখে নাও লম্ব সমদ্বিখণ্ডকে কি আসছে, ই ইজ ইকুয়াল টু 1/4πε0 p ডিভাইড বাই আর কিউ রুট ওভার। আচ্ছা cos 0, cos 0 মানে 0, 0 প্লাস 1 মানে 1, তার মানে আলটিমেটলি কি থাকছে 1/4πε0 p ডিভাইড বাই আর কিউ। ঠিক আছে, তো আমাদের কি মিলে গেল প্রত্যেকটা ক্ষেত্রে। এবার আমাদের থিটার মান যাই দিক না কেন, দিক 60 দিক, আমরা কিন্তু অনায়াসে প্রত্যেকটা জায়গার ভ্যালুটা বের করে নিতে পারবো। আজকের ভিডিওটা তাহলে এখান থেকেই থাকলো। নেক্সট ভিডিও হচ্ছে তোমাদের যেগুলো আছে ক্রিয়াশীল টর্ক, তারপর হচ্ছে সঞ্চিত শক্তি যে তড়িৎ দ্বিমেরুতে, সেগুলো করাবো, আর কিছু অঙ্ক আছে সেগুলো করাবো। আজকের মতো এখান থেকে থাকলো, টাটা।